যে জাতির ধীরে ধীরে শিরদাঁড়াটা ক্রমশ নুয়ে পড়ছে, তাকে আমার নতুন করে বলে দেওয়ার কিছু নেই। কি করা উচিত আমরা সবাই জানি, সবাই জ্ঞান পান। এটাই পশ্চিম বাংলায় সত্যি। 1947-এর আগে বাংলার রাজনীতি অন্য ধারায় বইত। আমি লিস্ট ধরে দেখিয়ে দেব বর্তমান অধুনা জেলার পর জেলা যারা একসময় গুন্ডামি করেছে তৎকালীন শাসকের অর্থাৎ বাম শাসন অবস্থায়, ঠিক তারাই আবার এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে। আসলে আমাদের রাজ্যে স্বীকার করতে হবে, রাজ্যে বিরোধিতা নেই, বিরোধিতা করতে ভয় পান। তার এই যে অনুধাবন, তার যে এই প্রতিবাদটা ওই অভয়ার 14ই আগস্টের মধ্যরাত্র থেকে তার মধ্যে সঞ্চারিত হয়েছে এবং তার জন্যে তাকে কুর্নিশ করতে হবে। এ রাজনীতি হচ্ছে বাংলার রাজনীতি, যে জায়গায় দাঁড়িয়েছে আদর্শ রাজনীতি নয়, ক্ষমতা আর ভোগের রাজনীতি। সাবাস কলকাতা পুলিশ, অন্তত অভয়ের মৃত্যুতে আপনারা সম্বিত ফিরে পেয়েছেন। আপনাদের কুর্নিশ জানায়, কুর্নিশ। দেখুন, আজকে আমার কিছু শব্দের জন্য আপনারা অস্বস্তিতে পড়তে পারেন এবং যারা নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাস করেন না তারা দয়া করে এই অনুষ্ঠানটা তাদের জন্য নয়। শুধু শুধু মনের ওপর চাপ পড়বে, কমেন্ট বক্সে উল্টোপাল্টা লিখতে হবে। আমি দেখছিলাম অনেকেই লিখছেন যে কি করা উচিত, আপনি তো সবাইকে খারাপ বলছেন, সব রাজনৈতিক দলকে খারাপ বলছেন, কি করা উচিত। দেখুন, কি করা উচিত সেটার জন্য আইন আদালত রয়েছে। কি করা উচিত তার জন্য সবার সম্যক জ্ঞান রয়েছে। যে জাতির ধীরে ধীরে শিরদাঁড়াটা ক্রমশ নুয়ে পড়ছে, তাকে আমার নতুন করে বলে দেওয়ার কিছু নেই। কি করা উচিত আমরা সবাই জানি, সবাই জ্ঞান পাপী। আমি একটা কথা আজকে পরিষ্কার করে বলি, আমার একটা দুটো শব্দ আজকে অনেকের খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি, এটাই পশ্চিম বাংলায় সত্যি। 1947-এর আগে বাংলার রাজনীতি অন্য ধারায় বইত। সেখানে যারা জাতীয়তাবাদী, যারা অনুশীলন সমিতি, বিভিন্ন এই রকম সংগঠনের সঙ্গে রয়েছেন তারা, এবং অবশ্যই সেই সময় সাম্যবাদী এবং যারা জাতীয়তাবাদী বা এখন যারা সনাতনী রাজনীতি, তথাকথিত কোট আনকোট সনাতনী রাজনীতিতে বিশ্বাস করেন, তারা প্রত্যেকেই সেই সময় ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কিছু পাওয়ার জন্য নয়। 1947 থেকে তারপর বেশ কিছুটা সময় আমরা দেখেছি জাতি গর্জে উঠছে, নতুন কিছু করতে হবে। তারপর কি হলো? তারপর একটা সময় বিধানচন্দ্র রায়ের এবং তার পরবর্তী সময় শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? আমি এখানে বিধানচন্দ্র রায় বা প্রফুল্লবাবু, আমি কাউকে নাম ধরে কিছু কটাক্ষ করছি না, তাদের বলছি না, আমাদের শুরু হয়ে গেল যারা তথাকথিত পচা মাল, কোট আনকোট পচা মাল, তারা শাসক দলের সঙ্গে জুড়ে গেল। কংগ্রেস আমলের শেষের দিকে হয়নি, কেউ অস্বীকার করতে পারবে? ঘোর কংগ্রেসীরা অস্বীকার করতে পারবেন না। কমিউনিস্ট পার্টি, সিপিআইএম, বাম, প্রথম 10 বছর ছেড়ে দিন, তারপর কারা এলো পার্টিতে, অস্বীকার করতে পারবেন? করতে পারবেন? পারবেন না। আমার কাছে লিস্ট ধরে দেখিয়ে দেব যে গত শতকের 6-এর দশকে, 7-এর দশকে, 8-এর দশকে কংগ্রেসে কোন কোন সমাজ বিরোধীরা ছিল, তারা কি কি করেছে। আবার আমি লিস্ট ধরে দেখিয়ে দেব যে বামেদের প্রথম 10 বছর বাদ দিয়ে বামেদের দলে তথাকথিত তার পূর্বতন সরকারের যারা ছিল গুন্ডা, তারা এসে জড়ো হয়েছিল এই কমিউনিস্ট পার্টি বামেদের মধ্যেই। আমি লিস্ট ধরে দেখিয়ে দেব বর্তমান অধুনা জেলার পর জেলা যারা একসময় গুন্ডামি করেছে তৎকালীন শাসকের অর্থাৎ বাম শাসন অবস্থায়, ঠিক তারাই আবার এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে শাসক দলের ঘনিষ্ঠ। দেখিয়ে দেব লিস্ট ধরে। তবে শুধু গুন্ডা বদমাশ ওই নরকের কীটগুলোকে বললে হবে না,
বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিদ্যালয় মহাবিদ্যালয় একদা যারা শাসকের ঘনিষ্ঠ ছিল এখন আবার তারা শাসকের ঘনিষ্ঠ, তারা আবার শাসকের ঘনিষ্ঠ। তাদের রাজ্যপাট যায়নি, পশ্চিম বাংলায় তাদের রাজ্যপাট যায়নি। যে শাসন ক্ষমতায় থাকবে তারা টুক করে ঢুকে যাবে। এটাই হচ্ছে পশ্চিম বাংলায় স্বাধীনতার পর। আমি আবার বলছি, বিধানচন্দ্র রায়ের আমলটা বাদ দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রীদের বলছি না, আমি বলছি আমাদের সমাজের আসল চিত্র। শুনতে খুব খারাপ লাগে, আমি জানি গত এপিসোডে খুব খারাপ লেগেছে, সবুজের খারাপ লেগেছে, লালের খারাপ লেগেছে, অতি বিপ্লবী বামপন্থীদের খারাপ লেগেছে গেরুয়া শিবিরেরও। তার কারণ আমাদের রাজনীতি এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে যে বিষয়ে আলোচনা করব, ওয়েস্ট বেঙ্গল প্রি ইলেকশন পলিটিক্স, অর্থাৎ এই ঘটনা কতটা প্রভাব ফেলবে। আমি জানি এটুকু শুনেই অনেকে হাসছেন, আদৌ প্রভাব ফেলতে পারে না। আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু একেবারে কি প্রভাব ফেলবে না? আপনারা কি বলতে চান যে এই মুহূর্তে সমাজে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নেই? এটাও হতে পারে না। মধ্যযুগের ইতিহাসকে বলা হয় কালো অন্ধকার। বিখ্যাত পাশ্চাত্যের ইতিহাসবেত্তা কি লিখেছেন জানেন? মধ্যযুগের কালো অন্ধকার ইতিহাসের মধ্যেই নিমজ্জিত ছিল আগামী দিনের জ্ঞানোদ্দীপ্ত মুক্তির আলো। আমার কথা নয়, রুশো থেকে ভলতেয়ার বারবার এই কথাটা বুঝিয়েছেন। তারা মনীষী ছিলেন। ফরাসি বিপ্লবের আগে ফরাসি দেশেও অন্ধকার ছিল। সে অন্ধকার সামন্ত প্রভুদের দ্বারা তৈরি করা অন্ধকার সব জায়গায় ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে আব্রাহাম লিঙ্কনের আগে কি ছিল, নেলসন ম্যান্ডেলার আগে কি ছিল। সুতরাং সব জায়গায় অন্ধকার থাকে, আর যখন প্রবল অন্ধকার চারিদিকে, তখন আলোর বর্তিকা নিশানা দেখা যায়। মানছি, নিকোষ কালো অন্ধকারে ওইটুকু বিন্দু আলো, সেটুকু আলোতে কিছু এসে যায় না। কিন্তু সত্যি কি এসে যায় না? মনে রাখবেন, নদীর যখন পাড় ভাঙে, এমন পাড় ভাঙে যে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর তলিয়ে যায়। মানব সভ্যতার একটা বিরাট অংশ তো নদী মাত্রিক। এইভাবে সভ্যতার পর সভ্যতা তলিয়ে গিয়েছে। এটাই নিয়ম, প্রাকৃতিক নিয়ম, সামাজিক নিয়ম। আমি এবার ফিরে আসছি যে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি। আমি জানি গেরুয়া শিবির, লাল শিবির, অতি বামপন্থী, আর অবশ্যই সেই পুরনো সাবেক আমলের কয়েক দশক আগে রাজ করে গেছেন স্বাধীনতার পর বেশ কয়েক বছর ধরে তেরঙ্গা পার্টি, সবাই এখন তৃণমূল কংগ্রেসকে দুষবে। আর তৃণমূল কংগ্রেস তারা বলবে যে এগুলো তো হতেই পারে, এসব তো চলছেই। আসলে আমাদের রাজ্যে স্বীকার করতে হবে, রাজ্যে বিরোধিতা নেই, বিরোধিতা করতে ভয় পায়। হ্যাঁ, আমি জানি আপনারা অনেকের কথা বলবেন, গেরুয়া শিবিরে কে কি চেঁচামেচি করলো, কে টেলিভিশনের সামনে কি এসে বলল, তা দিয়ে হয় না। লালেরা যারা গণ আন্দোলন আর গণসংগঠনের কথা বলে, যে কারণে জ্যোতিবাবুকে তারা প্রধানমন্ত্রী করলেন না, কারণ গোটা ভারতবর্ষে সেই হিসেবে গণ আন্দোলন, গণসংগ্রামের মধ্যে দিয়ে নাকি কমিউনিস্ট পার্টি আসছে না। সেই কমিউনিস্ট পার্টি কি আন্দোলন করে, কি আন্দোলন করেছে? একজন, দুজন, তিনজন, চারজন, আমি জানি শহীদের নাম বলে দেবেন, কিন্তু সার্বিকভাবে কি লড়াই তারা লড়েছেন? পারেননি। গেরুয়া কি লড়েছে? অভয়ের সময় গেরুয়া, লাল, অতি বামপন্থী, তাদের ভূমিকা কি ছিল? কি ছিল ভূমিকা? আর সাধারণ মানুষের ভূমিকা কি ছিল? এবার প্রশ্নটা হচ্ছে, অভয়ের ঘটনার পরেও নির্বাচন হয়েছে, বিভিন্ন স্তরে নির্বাচন হয়েছে, কোনো স্তরের নির্বাচনে কোনো প্রভাব ফেলেছে? ফেলেনি, সত্যিই ফেলেনি, মানছি। আসলে লোকে কাকে আনবে? খুব সাধারণ বাজারের চলতি প্রশ্ন। সত্যি যদি বলেন, বিকল্প শক্তি কোথায়? কিন্তু বিকল্প শক্তি আজ অবধি গণতন্ত্রের ইতিহাসে কোনোদিনও দেখা যায়নি যে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, বিকল্প শক্তি গাছে ঝুলছে। ইচ্ছে হলো ভোটের সময় টুক করে বিকল্প শক্তিকে নিয়ে এলাম, হয়নি। তৃণমূল কংগ্রেস আসার আগেও বামেদের যখন রাজত্ব চলছে, সেই সময়ই একই প্রশ্ন, কে হবে মন্ত্রী? মন্ত্রিসভা হবে কি করে? মন্ত্রিসভার অতগুলো নাম নেই দলে। এখন তো দেখছেন তো, এক দশক অতিক্রান্ত হয়ে সে মন্ত্রিসভা তো চলছে।
চলছে। এরকম তো কোনোদিনও হয়নি যে কর্মখালি কাগজের বিজ্ঞাপনে দেওয়া হয়েছে অমুক দফতরের মন্ত্রী আমরা খুঁজে পাচ্ছি না, যোগ্য প্রার্থী যোগাযোগ করবেন। হয়েছে? হয়নি। সুতরাং এগুলো কথার কথা। আসল হচ্ছে বিরোধীদের যেভাবে গর্জে ওঠার কথা, বিরোধীরা গর্জে পাচ্ছে না। তার কারণ তাদের রাজনৈতিক মূল্যবোধের অভাব। এই নরকের কীটগুলো বারবার শাসক দলে আসে, তার কারণও শাসক এবং বিরোধী সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক মূল্যবোধ নেই। সেই জন্যেই আজকে গণতন্ত্রে পশ্চিমবাংলায় এই অবস্থা নেই। এত ওইদিকে আলিমুদ্দিন ভাবছে আমার লবির লোক, তাকে কেন্দ্রীয় কমিটিতে বসাবো, রাজ্য কমিটিতে বসাবো। ওইদিকে কংগ্রেস ভাবছে যে অধীর বাবুকে একটু সরিয়ে দিয়ে আমরা সবাই মিলে আবার নতুনভাবে একটা প্রদেশ কংগ্রেস করব। একইভাবে গেরুয়া শিবিরে তিনটে ভাগে বিভক্ত। একজন সাইডলাইনে আছেন, এখন দলের বাইরে চলে গেছেন নাকি জানা যাচ্ছে না, রহস্যময় প্রশ্ন যে তিনি দলে আছেন কি নেই। আর দুজন আছেন যে যার মতো করে যাচ্ছেন, যে যার মতো বলে যাচ্ছেন, কোনো কিছু নেই। আবার শাসক দলে অনেকে বলছেন যে সেখানে যেহেতু সুপ্রিমো আছে, প্রচুর ভাগ থাকলেও এবং শাসন ক্ষমতায় আছে, সেই ক্ষমতার লোভে সবাই একসঙ্গে আছে। চুম্বক যেভাবে লৌহ চূর্ণকে টানে, ঠিক সেইভাবে শাসকের এই ক্ষমতা থাকে। সমস্ত শক্তিকে, অর্থাৎ শাসকমুখী শক্তিকে যারা ভোগ করতে চায় ক্ষমতা, তাদের ধরে রাখে। তারা জানে সেখান থেকে যদি ছিটকে যাই আমার ক্ষমতা চলে যাবে। এই তো অবস্থা। অর্থাৎ এখানে একটাও রাজনৈতিক দলের নাম করতে পারবেন না যাদের মূল্যবোধ আদর্শ আছে। যারা আবার বেশি মূল্যবোধ আদর্শ নিয়ে রাজনীতি করে, আমি মাওবাদীদের, অতি বামপন্থীদের কথা বলছি, তারা আসলে একটা কমিউন তৈরি করে খায়, একসঙ্গে করে খায়, মানে একটা সমবায় প্রথায় করে খায়, সব করে খায়। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে গণতন্ত্রের আতুরভূমি হিসেবে ইতিহাস সাক্ষী দেয় যে এখানে একের পর এক পার্টি তৈরি হয়েছে। ভারতবর্ষের একের পর এক পার্টি তৈরি হয়েছে এই পশ্চিমবাংলায়, এই কলকাতায়। আর সেখানে আজকে রাজনৈতিক দ্বৈনতা চলছে। একটা রাজনৈতিক দলের নাম করুন তো, যার আদর্শ শুনে বলে, মানুষ বলে না এদের আদর্শ আছে। ছিল আমি বলছিলাম 1947 সালের আগে ছিল। তখন জাতীয় কংগ্রেসকে মানুষ বলতো, পার্টি একটাই, জাতীয় কংগ্রেস, ভারতের স্বাধীনতা আনবে। 1950 থেকে 1960, 70, 77 পর্যন্ত পাড়ায় একজন কমিউনিস্ট থাকলে সবাই তাকে চিনত। তার ব্যবহার, আচার, শিক্ষা, দীক্ষায় সে পাড়ায় আর সবার থেকে আলাদা ছিল। এই ধরনের ঘটনা একসময় ছিল। এখন আপনার পাড়াতে, সে শাসক দল হোক বিরোধী দল হোক, একজন কারোর নাম জানেন? দেখুন, ব্যতিক্রমী হতে পারে, একটা দুটো হতে পারে, কিন্তু আপনি কাউকে বলতে পারবেন যে এই লোকটাকে দেখে বোঝা যায় পার্টিটা আছে? কিছু কিছু পার্টি আছে, তারা কমিউনে থাকে, তাদের মধ্যে আদর্শ আছে হয়তো, কিন্তু তারা এই মুহূর্তে গণতন্ত্রের কোনো ফ্যাক্টর নয়, ভোটে কোনো ফ্যাক্টর নয়। এবং তারাও জানেন, তারা বলেন রাজনীতিটা আমরা ভোটের জন্য করি না। তারা বৃহত্তর স্বার্থে রাজনীতি করুন না। বৃহত্তর স্বার্থে মানুষ এনজিও করুন না, কে না করেছে। সুতরাং পশ্চিমবাংলায় এই মুহূর্তে বিরোধী এবং শাসক দল আসলে মূল্যবোধহীন। সেটা বিদ্যালয়ের শিক্ষক হতে পারে, পাড়ার গুন্ডা হতে পারে, পুজো কমিটির উদ্যোক্তা হতে পারে, বাজারে বা অটোরিকশা চালায় যারা, তারা হতে পারে। সবাই রয়েছে ক্ষমতার জন্যে। অন্যদিকে বিরোধিতা আদর্শের জন্য করবে, মানে আনুবীক্ষণিক। কিছু মানুষ আছেন, অনেকে বলেন একটা সমাজে যেমন পাগল থাকে, একটা সমাজে যেমন বোকাশোকা মানুষ থাকে, তেমন একটা সমাজে আদর্শবাদী কিছু লোক থাকবে। আমি তাদের নিয়ে কথা বলছি না, তাদের সম্মানই জানাচ্ছি। পাগল যিনি, তাকেও সম্মান জানাচ্ছি, অথবা যিনি বোকাশোকা, পাড়ায় খুব পরিচিত বোকাশোকা মানুষ হিসেবে, তাকেও সম্মান জানাচ্ছি। এরা কারোর ক্ষতি করে না, এরা তাদের মতো করে চলে। ভালো খারাপ, তারা সুস্থ কি অসুস্থ, আমি তার মধ্যেও যাচ্ছি না। এক কথায় হচ্ছে, এই মুহূর্তে রাজনীতিটায় কোনো মূল্যবোধ নেই। আর সেই জন্যে নরকের কীট যারা, অর্থাৎ এম মনোজিৎ মিশ্রা এবং তার দলবলেরা, এরা শাসকের সঙ্গেই থাকবে।
শাসকের সঙ্গেই থাকবে। আর শাসকের এবং বিরোধীদের যেহেতু কোনো মূল্যবোধ নেই, তারা এসব মানুষকে নিয়েই চলবে, এবং এই সব মানুষকে নিয়ে চললে যা হওয়ার তাই হয়। আজকে একটা মনোজিৎ মিশ্রাকে দেখতে পাচ্ছেন তো, এরকম হাজার হাজার মনোজিৎ মিশ্রা আছে, হাজার হাজার মনোজিৎ মিশ্রা আছে। মনোজিৎ মিশ্রা ছাত্রদের মধ্যে আছে, মনোজিৎ মিশ্রা যুবদের মধ্যে আছে, মনোজিৎ মিশ্রা বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে আছে, মনোজিৎ মিশ্রা অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে আছে, এমনকি কয়েক পিস মনোজিৎ আমলাদের মধ্যে থাকাটা আশ্চর্য কিছু নয়। এখন সমস্ত পেশাতে এরকম মনোজিৎ মিশ্রারা আছে। আমি বলছি না সব মনোজিৎ মিশ্রা এরকমভাবে ধর্ষণ করবে, কিন্তু প্রতিনিয়ত ক্ষমতাকে ভোগ করবে। এ রাজনীতি হচ্ছে বাংলার রাজনীতি, যে জায়গায় দাঁড়িয়েছে আদর্শের রাজনীতি নয়, ক্ষমতা আর ভোগের রাজনীতি। আমি কোনো প্রকল্পকে আঘাত আনছি না, মানুষের জন্য প্রকল্প, 2 পয়সা যদি মানুষ পায়, এতদিন তো রাজ্য সরকার অনেকে চালিয়েছে, 2 পয়সা তো পায়নি গরিব লোক, অথচ তারা নাকি সর্বহারাদের পার্টি ছিল, তারা তো গরিব মানুষকে দিতে পারেনি। প্রথম 10 বছর দিয়েছিল, ভূমি সংস্কার আন্দোলন হয়েছিল, ঐতিহাসিক আন্দোলন, স্বীকার করছি। এমনকি তৃণমূল কংগ্রেসের শুরুতেও আমরা জানি যে একের পর এক বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা হয়েছে, কিন্তু এটাও তো মানতে হবে শুধুমাত্র 1-2 আনতে পারবে না। আমি রাজনৈতিক দলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, কারণ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কোনো আদর্শ নেই। যারা আদর্শ বেচে খায় তারা বই বেচে খায়। আসলে ওই আদর্শ হয় না, পুস্তিকা হয়, দেখবেন কৌটো বাজিয়ে বই বিক্রি করে টাকা তোলে। আমি তো অভয়ার সময় দেখেছি বেশ কিছু সংগঠন, রাজনৈতিক সংগঠন, অতি বাম সংগঠন গেঞ্জি বিক্রি করে, কার্ড বিক্রি করে ভালোই কামিয়েছে। ওগুলো হচ্ছে হুজুগে যখন মানুষ মাতে তখন লোকেরা নেমে পড়ে। একই জিনিস ঘটে, আপনি দেখবেন। আমি নিজে সাংবাদিক হিসেবে দেখেছি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে আমি দেখেছি হকার ভাইরা চলে এসেছেন, আসবেনই, তার কারণ মানুষ তামাশা দেখতে চলে আসে। মানুষ তার উদ্ধার করতে যায় না, তামাশা দেখতে চলে আসে। মানুষ তামাশা দেখতে চায় অনেক সময়, আর যারা তামাশা দেখতে আসে তারা তো একটু ঝালমুড়ি খাবে, একটু ভেলপুরি খাবে, চলে আসে। আমি তাদের দোষ দিচ্ছি না, তারা রুজি রোজগারের জন্য আসে। ঠিক আমাদের গণতন্ত্রে এখন এই অবস্থা হচ্ছে। একটা ঘটনা ঘটছে, সবাই চলে যাচ্ছে, সামাজিক মাধ্যমে বড় বড় কথা বলছে, যেন মনে হচ্ছে বিপ্লব চলে এলো, আসন্ন বিপ্লব। সেই সুযোগে অনেকে নেমে পড়ল। সুতরাং এই ধারায় যখন আমরা চলি, সেই সময় এই ঘটনা কতটা প্রভাব ফেলবে, আদৌ প্রভাব ফেলবে, আদৌ কি ফেলেছে? উত্তর একই সঙ্গে হ্যাঁ এবং না। হ্যাঁ এই কারণে, সেটা আমি আপনাদের ব্যাখ্যা করে জানাবো কেন আমি বলছি প্রভাব ফেলেছে। অভয়ার জীবন আমাদের কিছুটা হলেও আলো দেখিয়েছে, অস্বীকার করার জায়গা নেই। আবার উল্টো দিকে তাতে বিরাট একটা সামাজিক রাজনৈতিক পরিবর্তন হবে তা নয়, এটাও ঠিক। কেন বলছি? আমি প্রথম প্রশ্নের উত্তরে যাচ্ছি যে হ্যাঁ, অভয়ার ঘটনা থেকে আমরা অন্তত কিছুটা সুফল পেয়েছি। যে মেয়েটি চলে গেল, আমাদের বোন, যে মেয়েটি চলে গেল, আমাদের বাড়ির মেয়ে, সেই মেয়েটি জীবন দিয়ে আমাদের এই এত বড় সমাজে অন্তত এত ঘন কালোর মধ্যে ছোট্ট একটা আলোর বিন্দু দেখিয়েছে। কেন বলছি আপনাদের ব্যাখ্যা করব। এই হচ্ছে এফআইআর কপি। দেখুন, আমি যে ঘটনা বলবো সেই ঘটনাটা আমি জানি যে এর একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। এই ঘটনাটা পুলিশ দ্রুত নেবেছে, তার কারণ জানে পুলিশ যে ওই এফআইআর পরে নিলে কি হতে পারে, সিবিআই ডাকতে পারে। এফআইআর পরে নিলে কি হতে পারে জানে কি হতে পারে, সুতরাং পুলিশ সতর্ক হয়ে গেছে। এবং আপনি দেখুন এখানে লেখা জে কেম উইথ আ হোল প্যাকেট অফ বিস্কিট। এই জে কে জানেন? এই যেটা কে? অ্যান্ড কল us inside the union room saying that something needs to be talked about the unit.
উই ওয়েন্ট ইনসাইড, অর্থাৎ এটা শুরুটা, যে একটা প্যাকেট নিয়ে এসেছিল, সে প্যাকেট নিয়ে এসে বলে, আমাদের ডাকে ইউনিয়ন রুমের ভেতরে, যে ইউনিয়ন নিয়ে কথা বলার আছে। এটা হচ্ছে মেয়েটির লেখা, আমাদের যিনি, যাকে আমরা রক্ষা করতে পারিনি এই সমাজে, তিনি তার অভিযোগটা লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। এখন প্রশ্ন, পি, জে, এম, এগুলো কে? আমরা সবাই এখন জেনে গেছি এগুলোকে, জেনে গেছি। এই যেটা হচ্ছে জায়েদ আহমেদ, অন্যতম ধর্ষণকারীদের মধ্যে অন্যতম, এই অভিযোগে অভিযুক্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে পি, জে, এম, এই যে লেখা, এই যে এম লেখা, এগুলো এইভাবে লেখা কেন? কারণ আছে। আমরা শিক্ষা নিয়েছি, সবাই জানে যে, বিশেষ করে সে যেহেতু আইনের ছাত্রী, তিনি যেহেতু আইনের ছাত্রী, তিনি জানেন যে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। অর্থাৎ এই ঘটনায় দুটো জিনিস প্রমাণ হয়েছে, লড়াটা যে যায় আইন এবং পুলিশ যে, এইটা আমাদের সেই বোন সে অনুধাবন করেছে। তার এই যে অনুধাবন, তার যে এই প্রতিবাদ, এই প্রতিবাদটা ওই অভয়ার 14ই আগস্টের মধ্যরাত্রে থেকে তার মধ্যে সঞ্চারিত হয়েছে, এবং তার জন্যে তাকে কুর্নিশ করতে হবে, তাকে স্যালুট করতে হবে। এটা ভালো দিক। আরেকটা ভালো দিক, সঙ্গে সঙ্গে অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গে অভিযোগ লিপিবদ্ধ হয়েছে, তদন্ত শুরু হয়ে গেছে। এটাও খুব গুরুত্বপূর্ণ। অভয়া পাননি এই সুযোগ, তিনি পাননি। তার অভিযোগ দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল, এদিক থেকে ওদিক থেকে লোক এনেছিল, এমনকি যে জায়গায় ঘটেছে সেই জায়গাটাতেও অভিযোগ নষ্ট করে দেওয়া হয়েছে সব। দেখুন, বেরিয়ে গিয়েছে, বাইট মার্কস ফাউন্ড অন দ্য নেক, অর্থাৎ তিনি, যিনি আক্রান্ত হয়েছেন, কামড়ের চিহ্ন রয়েছে নেকে, কাঁধে। ইনজুরি মার্কস রয়েছে অন দ্য চেস্ট, বুকে, আঘাতের চিহ্ন রয়েছে বুকে। ভ্যাজাইনাল ইনজুরি রয়েছে, গোপনাঙ্গে আঘাত রয়েছে। বাইট মার্কস, কামড়ানোর দাগ, টিথ মার্কস, দাঁতের সুস্পষ্ট দাগ, ইন মাল্টিপল প্লেসেস, শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে। ইনজুরি মার্কস অন ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, অনেক জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি মার্কস রয়েছে, আঘাতের চিহ্ন সুস্পষ্ট। নেইল স্ক্র্যাচেস, অর্থাৎ নখ দিয়ে খিমচানো হয়েছে। অ্যান্ড ব্রুসেস, রক্ত জমাট বেঁধে গিয়েছে। এইটুকু দেখেই তো, মানে এটার জন্য তো ফরেন্সিক বা এটার জন্য তো ময়না তদন্তের বিশেষজ্ঞ হওয়া উচিত, দরকার নেই। দেখলেই তো বোঝা যায় কি করা হয়েছে। এই রিপোর্ট দেখলেই তো বোঝা যায় কি হয়েছে। কামড়ানো, খিমচে দেওয়া, এমনভাবে করা, আঘাত করা যাতে রক্ত জমাট বেঁধে যাওয়া, এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর মাল্টিপল প্লেসেসে গুরুতর ইনজুরি, আঘাত, গোপনাঙ্গে আঘাত। সুতরাং স্পষ্ট আমি বলছি যে ঘটনা ঘটার পরপরই এই রিপোর্ট। অভয়ের সময় আমাদের কতদিন অপেক্ষা করতে হয়েছিল, কত ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। এবার কেউ নিজের কাঁধে নিতে চায় না, বুঝে গেছে কি হতে পারে। প্রত্যেকে নিজেকে বাঁচানোর জন্য দ্রুত কাজ করেছে। এইটা হচ্ছে কিসের হ্যাঁ? যে অভয়ার ঘটনায় সমাজ এগিয়েছে। দেখুন, সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানে, সেটা নৃতত্ত্ববিদ হতে পারে, মানে যারা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করেন,
সমাজতত্ত্ব হতে পারেন যারা সোশিওলজি নিয়ে পড়াশোনা করেন, এমনকি যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, যারা মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন, প্রত্যেকে একটা বিষয়ে একমত। এটা রসায়নের পরীক্ষাগারে আমি একটু রাসায়নিক পদার্থ দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে দেখা যাবে, বা লিটমাস পাতা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে দেবে, এভাবে হয় না। সমাজ যখন বদল হয়, ধীরে ধীরে আমরা বদলের দিকে এগোই। স্পষ্ট এই বদল হয়েছে, তা না হলে এত দ্রুত আমরা এই রিপোর্ট পেতাম না। এই রিপোর্ট পেয়েছি আমরা। আমার বক্তব্যটা হচ্ছে, অভয়ার সময় ময়নাতদন্তের রিপোর্ট আর এখন মেডিকেল রিপোর্ট কত তাড়াতাড়ি পেয়েছি। এবার চলে আসি, দেখুন আমি যেহেতু বলছিলাম, এই যে মনোজিৎ মিশ্র, তার বাবা জানিয়েছেন ছোটবেলা থেকেই শাসক দলের প্রতি তার ভালোবাসা ছিল। আসলে শাসক দলের প্রতি তার ভালোবাসা ছিল না, ছিল ভোগের প্রতি ভালোবাসা। আর সেই জন্য যে দলই শাসন ক্ষমতায় থাকবে সেই দলে সে ঠিক টুক করে ঢুকে পড়তো। হ্যাঁ, দেখুন কোনো দল হচ্ছে ওয়েল স্ট্রাকচার্ড, ক্যাডার ভিত্তিক, আবার কোনো দল হচ্ছে একদম খোলা আম, মানে ঝট করে ঢুকে যাওয়া যায়। এখানে সৌভাগ্যবশত, মানে মনোজিতের সৌভাগ্যবশত, আমাদের দুর্ভাগ্যবশত, যে এখানে শাসক দলে ঝট করে ঢুকে পড়তে পারে। ওই যে বেনজল বলে না, এগুলো হচ্ছে সাফাই গায়ে, সব রাজনৈতিক দল বলবে বেনজল। বিজেপিতেও নবীন প্রবীণ বেনজল ঢুকে যাচ্ছে, জিজ্ঞেস করুন, সবাই আদর্শবাদী সনাতনী, বেনজল ঢুকে যাচ্ছে দলে, তাই নাকি বিরোধিতা করতে পারছে না, তাই অভয়ার আন্দোলনের সময় শাসকের পেছন থেকে সাহায্য করেছে। অভয়ার আন্দোলনে ছুরি মেরেছে এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো, লাল, গেরুয়া এবং তেরঙা, কিচ্ছু করেনি। অতি বামপন্থীরা শুধুমাত্র বই বিক্রি করেছে, কার্ড বিক্রি করেছে, আর মোমবাতি বিক্রি করেছে, জামা বিক্রি করেছে। আর কি হয়েছে? আসলে কোনো মূল্যবোধ নেই, তাই কোনো কর্মসূচি নেই, আর কর্মসূচি নেই বলেই কোনো গণ আন্দোলন নেই, আর গণ আন্দোলন নেই বলেই সমাজ পরিবর্তনের ডাক নেই। স্পষ্ট ভাবতে ভয় পায়। আমি যে কথা বলছিলাম, দেখবেন গেরুয়া পার্টিতে বলবে, আর আমরা খুব সাচ্চা, বেনজল ঢুকে নষ্ট করে দিচ্ছে, পার্টি যত বড় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। বামেদের কাছে যান, সিপিএম যখন ক্ষমতায় ছিল, বেনজল নাকি ঢুকে যাচ্ছে। অনিল বিশ্বাস, তাকে শুদ্ধিকরণ করতে হলো, এমন শুদ্ধিকরণ শুরু হলো, তাতে দেখলো মানে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে, মানে গোটা পার্টিটাই উজাড় হয়ে যাবে। তারপর বাবা বাচ্চা বলে শুদ্ধিকরণকে নামানো হলো, কিন্তু তখন শেষ, কোমাতে চলে গেছে পেশেন্ট, কিচ্ছু করার নেই। তৃণমূল কংগ্রেসও দেখবেন বলবে, যারা পুরনো তৃণমূল কংগ্রেসের লোক, পার্টিতে বেনজল ঢুকে যাচ্ছে। আরে বেনজল তো ঢুকবেই, ক্ষমতা নেওয়ার জন্য ঢুকবে, ক্ষমতার স্বপ্নে ঢুকবে। যদি পার্টির আদর্শ থাকে, কর্মসূচি থাকে, ঢুকবে। আমি যে কথা আপনাদের বলছিলাম, এই যে মনোজিৎ মিশ্র, বিখ্যাত মানুষের সঙ্গে তার ছবি দেখবেন, বিখ্যাত ব্যাপার। সার্থক ব্যানার্জি, তিনি কে? সাউথ কলকাতা ল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের বই খাতা বিতরণ কবে? 29 এপ্রিল হয়েছে। সেখানে কে রয়েছে, কে বরণ করছে? মনোজিৎ মিশ্র সেখানে রয়েছে। বিরাট ব্যাপার, খুব সমাজ দরদি সমাজসেবক, ছোটবেলা থেকে পছন্দ ছিল। সবাই নেতা বলবে, দাদা বলবে, উত্তরীয় পাবে, ফুল নেবে। আমি এখানে আর আলাদা করে কারোর নাম বলছি না, বুঝলেন? সবাই জানে, ওপেন সিক্রেট। এখানে অনেকে রয়েছেন, খুব আদর্শবাদী লোকেরাও এখানে রয়েছে। আরও ছবি আছে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পুজো, প্রশ্ন হচ্ছে ইনি কে যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজোতে? মনোজিৎ মিশ্র লিখছে, It's because of our beloved Dada Sri Sarthak Banerjee, because of whom it has happened. কে লিখছেন?
মনোজিৎ মিশ্রা। কবে লিখছেন? ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। এই যে সার্থক ব্যানার্জি, দক্ষিণ কলকাতা তার হাতে। এর মধ্যে দোষের কিছু নেই, কারোর না কারোর তো হাতে থাকবেই। এখন এই যে প্রশ্নটা উঠছে না, অনেকে বলছেন না এ দলের কে ছিল? কে ছিল মানে? কে ছিল মানে? এ যাকে বলতো তাকে করতে বাধ্য। কারা বাধ্য? নাম বলছি না, বাধ্য। তার মানে কি? তার মানে খেলা তো ছিল কিছু। এমনি এমনি তো লোকে আমার কথা শুনবে না, আপনার কথাও শুনবে না। হঠাৎ এর কথা শুনে কেন? এর কথা শুনে কেন? তার কারণ নিশ্চয়ই কিছু ছিল। এমনি এমনি রাজনীতির লোক কাউকে পাত্তা দেয় না। কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্রের বিচরণ ক্ষেত্র। ইনিকে সবাই চিনি, তৃণাঙ্কুর ভট্টাচার্য। তার পেছনে একদম কপালে কুঞ্চনটা দেখুন, কপালের কুঞ্চনটা দেখুন, বিরাট মাতব্বর, কালো ব্যাজ পরে নেমে পড়েছে। কসবা আইন দেখুন, বজবজে তৃণমূল কংগ্রেস বিধায়ক অশোক দেবের সঙ্গে। এবার বলতে পারেন এরা হচ্ছে সব পাবলিক ফিগার, তার সঙ্গে কে ছবি তুললো কি করে জানবে? সত্যি এটা ঠিকই, কিন্তু প্রসঙ্গ হচ্ছে সেটা নয়। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার সঙ্গে কেউ ছবি তুললো, ধরুন, আমি কি করে জানবো সেকে? কিন্তু আমি কোনো একটি এমন মঞ্চে দাঁড়িয়ে আছি, যেই মঞ্চ আমি যে নীতি বা রাজনৈতিক দলের সঙ্গে আছি তার মঞ্চ, সেই মঞ্চে কে আমার পাশে দাঁড়িয়ে আছে সেটা যদি না জানি, তাহলে রাজনীতি কেন করতে এসছেন? তাহলে তো শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা উচিত ছিল। রাজনীতি কেন করতে এসছেন? শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে, আমি পাশে দাঁড়িয়ে আছে, আমি জানি না আমার সঙ্গে কে ছবি তুলেছে। এবার চলে আসি ডিসিপি যাদবপুর ডিভিশন কলকাতা। কসমা পুলিশ স্টেশন রেসপন্ডেড সুইফটলি, শব্দটা দেখুন, সুইফটলি অ্যান্ড ডিসিসিভলি টু আ কমপ্লেইন অফ সেক্সুয়াল অ্যাসল্ট ইনভলভিং আ ফিমেল ল স্টুডেন্ট ইন কসবা। এই ধরনের টুইট সামাজিক মাধ্যমে দেখেছিলেন যে অমুক পুলিশ স্টেশন রেসপন্ডেড সুইফটলি অ্যান্ড decisively to a complaint of sexual assault and murder involving a female. তিনিও তো স্টুডেন্ট ছিলেন, ডাক্তার, স্টুডেন্ট ছিল আরজি করের সময় এইরকম ভাষ্য ছিল না। বলছি না অভয়ার মৃত্যু বিফলে যায়নি, অভয়ার শহীদ, অভয়ার জীবন মিথ্যে হয়নি, তার প্রমাণ কলকাতা পুলিশই দিচ্ছে। এই ঘটনায় কেউ কোনো দেরি করেনি, একেবারে ফটো বলে না সচিন তেন্ডুলকারের ব্যাটিংয়ের মতো, বুঝলেন? একেবারে ঠিক যেরকম হওয়া উচিত সেরকম ব্যাকরণ মেনে হয়েছে। অ্যান এফআইআর ওয়াজ রেজিস্টার্ড without delay and within 12 hours all 3 accused named in the complaint were apprehended. They have been remanded to police custody till 1/7/2025. দেখুন, দিয়ে দিচ্ছে কে? কলকাতা পুলিশ, ডিসিপি যাদবপুর ডিভিশন কলকাতা দিয়ে দিচ্ছে, ভাই আমরা দেরি করিনি, যা যা করার কি করেছে জনগণকে জানিয়ে দিচ্ছেন। দ্য ইনভেস্টিগেশন ইজ বিং পারসিউড উইথ আটমোস্ট, এখানে সুইফটলি, এখানে আটমোস্ট সিরিয়াসনেস, প্রফেশনালিজম অ্যান্ড সেন্সিটিভিটি, সংবেদনশীল, পেশাদারিত্ব, আটমোস্ট সিরিয়াস, যতটা গুরুত্ব দেওয়া যায়, সুইফটলি, তাড়াতাড়ি, একেবারে ঠিক। এই কলকাতা পুলিশ আবার জেগে উঠেছে। পৃথিবীতে স্কটল্যান্ড ইয়ার্ডের পর ব্রিটিশরা ভাবত সবচেয়ে সচল। ব্রিটিশরা চলে যাওয়ার পরেও ষষ্ঠীবাবু, বুঝলেন, ফরেন্সিকের গোটা পৃথিবী যার নাম জানে, ষষ্ঠী চৌধুরী মহাশয়। কে জানেন? এই যে আমাদের চুল, এই চুলকে কাটলে এক একজনের এক একটা ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধ দিয়ে অপরাধীকে শনাক্ত করা যায়। এ খবর পৌঁছে গিয়েছিল গোটা পৃথিবী জুড়ে। স্কটল্যান্ড ইয়ার্ড এই জন্য, এই সব ষষ্ঠীবাবুদের মানুষদের জন্য বলে। আজকে আবার প্রমাণ হয়ে গেছে যে হ্যাঁ, এটা স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও আমি বলবো দ্রুত কাজ হয়েছে। সাবাস কলকাতা পুলিশ।
অন্তত অভয়ের মৃত্যুতে আপনারা সম্বিত ফিরে পেয়েছেন। আপনাদের কুর্নিশ জানাই, কুর্নিশ। We appeal to the public and digital platform to refrain from circulating unverified or misleading content that could hinder the judicial process or compromise the dignity of those involved. ঠিকই তো, 100 একেবারে ঠিক, 100% ঠিক। যা খুশি নিজের মতো তদন্ত করে এখান থেকে ছবি নিয়ে বা কোনোভাবে এমন কিছু করা যিনি ভিকটিম তার সম্মানহানি, অথবা এমন কিছু করা যাতে সুবিধা পেয়ে যায় আইনগতভাবে অভিযুক্তরা, এরকম কিছু করা উচিত না, সতর্ক করে দিয়েছেন। দেখুন স্ট্রাকচারটা দেখুন। আমাদের ছোটবেলায় নিউজ পেপারে লেখা পড়ানো হতো, জার্নালিজমে পড়ানো হতো, প্রথম প্যারাগ্রাফ খুব গুরুত্বপূর্ণ যে কোনো সংবাদপত্রের। আপনার পরবর্তী অংশ পড়তে হবে না, অথবা পড়তে ইচ্ছে করবে ওই প্রথম প্যারাগ্রাফ দেখে। প্রথম প্যারাগ্রাফেই একেবারে বলবো আমি যে সমস্ত কিছু লিখে দিয়েছে, তারপর এক্সপ্লেন করেছে কি করেছে, তারপর আমাদের কি করা উচিত লিখে দিয়েছে। সাবাস কলকাতা পুলিশ। আর অবশ্যই আরও একবার কুর্নিশ অভয়াকে। National Commission for Women has taken suo motu cognizance of a shocking incident reported from Kolkata, where a law student was alleged gang raped within college premises by 2 current students and a former student. Honorable Chairperson Srimati Vijaya Rahatkar has written to Commissioner of Police Kolkata expressing deep concern and directing immediate and time-bound investigation under relevant provision of BNS. She has also stressed the need to extend full medical, psychological and legal assistance to victim along the compensation under section 396 of BNSS. The commissioner has sought a detailed action taken report within 3 days. পরিষ্কার লিখে দিয়েছে 3 দিনের মধ্যে জানাও। বলেছে মেয়েটি অর্থাৎ যিনি ভিকটিম তার মনস্তাত্ত্বিক, তার শারীরিক এবং অবশ্যই তাকে আইনি সহায়তা, সমস্ত সহায়তা দিতে হবে। সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে। মনোজিৎ মিশ্রা প্রমিস টু মেক সার্ভাইভার টিএমসিপি প্রেসিডেন্ট। এবার আসছি গুরুত্বপূর্ণ অন্য বিষয়। মিন্ট লিখছে মনোজিৎ মিশ্রা প্রমিস টু মেক সার্ভাইভার টিএমসিপি প্রেসিডেন্ট। In a complaint, the survivor said that Monojit Mishra alias Mango, তার আবার নাম ছিল ছদ্মনাম ম্যাঙ্গো, had been promised to make the student the president of law college's TMCP unit if she agreed to the leader's marriage proposal. বিয়ে করলে, দেখুন মনোজিৎ মিশ্রা বিয়ে করার জন্য করেনি। বিয়ে করলে, বিয়ে যদি করার হতো তাহলে এই মেডিকেল রিপোর্টটা আসতো না। বিয়ে করা মানে কি? তাকে নিশ্চয়ই ভালো লাগতো, ভালোবাসতো। কেউ ভালোবাসলে কাউকে কামড়ায়? কেউ ভালোবাসলে গভীর ক্ষত সৃষ্টি করে বুকে? কাঁধে কামড়ে দিয়েছে, বুকে গভীর ক্ষত সৃষ্টি করেছে, গোপন অঙ্গে আঘাত, বাইট মার্কস অ্যান্ড টিথ মার্কস কামড়ে দিচ্ছে, দাঁতে সুস্পষ্ট ছাপ শরীরের বিভিন্ন জায়গায়, ইনজুরি মার্কস অন ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, নেইল খিমচে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, ব্রুসেস। আপনার মনে হয় এটা ভালোবাসতো? বিয়ে করতো? বিয়ে করতো না। সুতরাং প্রশ্ন হচ্ছে এত বড় সাহস সে কি করে পায়? কতটা তার অনুগত সেটা পরীক্ষা করার জন্য তাকে কি কি করতে হবে আর কি কি করলে কি পাবে। আমি আপনাদের প্রথম থেকে বলে আসছি না, গোটার রাজনীতিটা ভোগের রাজনীতি। বিরোধীদের দেখুন, বিরোধীদের দেখুন, বিধানসভায় একটাও আসন নেই। বিরাট পার্টি, লাল সালুর পাশে দাঁড়িয়ে বড় বক্তব্য। তাদেরও দেখুন, লোকাল থেকে শুরু করে, জোনাল থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে, রাজ্য থেকে শুরু করে কেন্দ্রে মারপিট চলছে সংগঠন নিয়ে। আরে বিধানসভায় স্বাধীনতার পর এই প্রথম কমিউনিস্ট নেই, বাম নেই, লজ্জা নেই, তোরা লড়াই করছিস কে পার্টিতে কি পথ পাবি। আর দেখুন গেরুয়া শিবিরটাকে দেখুন, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, সবাই ওখানে সর্দার। 3টে সর্দার সকাল বিকেল
বলে যাচ্ছে, ক্যামেরা পেলেই বলে যাচ্ছে। ভাবুন, বামেরা বিধানসভায় স্বাধীনতার পর এই প্রথম নেই, লজ্জা হওয়া উচিত। কোন মুখে জ্যোতি বসু থেকে শুরু করে তা ওদের কাকাবাবু মুজফফর আহমেদ থেকে শুরু করে লেনিন মার্কসের ছবির তলায় বসে লড়াই করছে এখন লোকাল কমিটিতে কে থাকবে কে থাকবে না, কে সেক্রেটারি হবে জোনালে, ডিস্ট্রিক্টে, কে যাবে রাজ্যে, কে যাবে কেন্দ্রে। আরে কিচ্ছু নেই, তাও লড়াই করে যাচ্ছিস। যেহেতু একটু পড়াশোনা করিস তাই তোদের বলছি, বার্গম্যানের ছবিটা দেখে নিবি। বার্গম্যানের ছবি শুরু হচ্ছে, একটা সাপের খোলস এগিয়ে চলেছে, সাপের মতো মনে হচ্ছে সাপ, আসলে খোলস। ক্যামেরা যখন আরও কাছে চলে গেল, দেখা গেল নিচে অসংখ্য পিঁপড়ে বয়ে নিয়ে চলেছে। এই তো অবস্থা। গেরুয়াতে কি হচ্ছে? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার বলছিলাম না, এই তিনটে নিধিরাম সর্দার বক 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 করে যাচ্ছে, একদম বক বক করে যাচ্ছে। এইদিকে বুথে কোনো সংগঠন নেই, কোথাও কোনো গণসংগঠন নেই, কিচ্ছু করেই। তেরঙ্গা তো ছেড়েই দিলাম, এ ওকে ল্যাং মারছে, ও ওকে ল্যাং মারছে, ওই অফিসটা ছাড়া আর কিচ্ছু নেই। আর ঐতিহ্য আছে, বিশাল ঐতিহ্য আছে, তাছাড়া কিচ্ছু নেই। শাসকেরও তাই অবস্থা। ভোগ করার জন্য সবাই এসছে। আপনি বলবেন যে এই মুহূর্তে বামেদের কি ভোগের আছে, ক্ষমতায় নেই। এই মুহূর্তে বিজেপির কি ভোগের আছে, এখানে নেই। কংগ্রেসের কি ভোগের আছে, তৃণমূলের কি ভোগের আছে। আরে সবার মতো করে ভোগ করে। ক্ষমতা এমন একটা জিনিস, বিরোধিতা থাকলেও ভোগ করে, শাসন ক্ষমতায় থাকলেও ভোগ করে। কেউ হিমসাগর আম খায়, কেউ ল্যাংড়া আম খায়, আর কেউ কিছু না পেয়ে, দেখেন না বাচ্চারা স্কুলে যারা পড়ে ফেরত আসার সময় টক আম, কচি আম, কষ রয়েছে, সেটাই কত আনন্দে খায়। যে যার মতো আম খাচ্ছে। আমি আমের কথা বললাম কারণ এই ছেলেটি, মানে এই মনোজিৎ মিশ্রা, তার নাম আবার হচ্ছে ম্যাঙ্গো। এই ম্যাঙ্গো বলেই আমের কথাটা দিয়ে আপনাদের বললাম। এই ম্যাঙ্গো অর্থাৎ মনোজিৎ মিশ্র ভোগ করতে এসেছিল। এর রাজনীতির করার উদ্দেশ্য হচ্ছে ভোগ। তাহলে এই ভোগ কোথা থেকে সে শিখেছে? ছোটবেলা থেকে তো ভোগী হয়নি, ছোটবেলা থেকে ও জানতো রাজনীতি করলে ভোগ করা যায়, ভোগের রাজনীতি করতে এসছে। আমি তো বলবো কোনো দল নয়, ও ভোগের রাজনীতি করতে এসছে। Who is TMC office bearer Manojit Mishra, the prime accused in Kolkata law student gang rape case? Money Control লিখছে, Mishra was known for his strong arm tactics during his student years at South Calcutta Law College and has reportedly been linked to incidents of assault earlier too. কতটা শক্তিশালী জানেন? গিয়েছিল তো মাঝখানে ওকালতি করতে, ড্রাফট করতে হয়, ওকালতি করতে গেলে অনেক কিছু করতে হয়। আমি উঁচু স্তরের আইনজীবী বলছি না, এমনি সাধারণ। মন টিকলো না, যেই দেখলো একটা সুযোগ তৈরি করলো, কলেজ স্টুডেন্ট ইউনিয়ন থেকে বেরিয়ে এসে সুযোগ তৈরি করলো। সুযোগ তৈরি করে কি করলো? সুযোগ তৈরি করে টুক করে ঢুকে গেল অস্থায়ী কর্মী। এরকম কতগুলো কলেজ, কতগুলো বিশ্ববিদ্যালয়ে এরকম অস্থায়ী কর্মী রয়েছে। এবং এই নিয়োগগুলো কি হয়েছে, কার সুপারিশে হয়েছে, তারও তো তদন্ত করা উচিত। যেমন মনোজিৎ মিশ্রা ঢুকে গিয়েছিল। কে এই মনোজিৎ মিশ্রা? পরিষ্কারভাবে লিখেছে, মিশ্রা গ্র্যাজুয়েটেড ফ্রম South Calcutta Law College in 2022 and reports suggest that he continued to maintain a considerable amount of influence on campus even after passing out of the institute. He reportedly started practicing at Alipur Law College. Mishra was known for his strong arm tactics during his students' year and the South Calcutta Law College and has reportedly been linked to incidents of assault earlier too. The other two men, Zaeb Ahmed, বাঁচানোর চেষ্টা চলছে, খবর পাওয়া যাচ্ছে, Zaeb Ahmed আর প্রমিত মুখোপাধ্যায় are believed to be current students of the college according to ANI. দেখুন, আমি আপনাদের একটা কথা খুব পরিষ্কার বলি, এই 31 বছরের মনোজ মিশ্রা, আপনারা পুরনো হিন্দি ছবি দেখুন, ফুল और কাটে দেখুন, পুরনো, অনেক পুরনো ছবি, অনেক পুরনো ছবি, ফুল और কাটে, অজয় দেবগান ছিল, দেখুন। এরকম 100টা ছবির নাম করে দিতে পারি। কলেজে কারা ড্রাগ র্যাকেটস চালাতো, কারা মস্তানি করতো, এক্স স্টুডেন্টরা করতো। এ শুধু এক্স স্টুডেন্ট নয়, অস্থায়ী কর্মী হিসেবে ঢুকে গেল।
এবং প্রিন্সিপাল থেকে শুরু করে ক্লাস 4 স্টাফ গার্ড সব এর কথাই শুনতো। সুতরাং এদের সৃষ্টি করেছে এবং এরকম আরও মনোজ মিশ্রা আছে। এই মুহূর্তে মানুষের উচিত মনোজ মিশ্রাগুলোকে এই মুহূর্তে আইডেন্টিফাই করার। অনেকে বলছেন মনোজ মিশ্রা শুধুমাত্র এই মেয়েটিকে নয়, এরকম আরও অনেক মেয়ে সর্বনাশ করেছে। তারা ভয় কিছু বলছে না, তার কারণ মোবাইলে তাদের ভিডিও তোলা আছে। সবারই সামাজিক লজ্জা আছে, ভয় আছে, বলতে পারছে না। আর কতজন মনোজ মিশ্রা আছে জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, খুঁজে বার করতে হবে। হোয়াট ক্যান বি ডান ইফ ফ্রেন্ড রেপস ফ্রেন্ড, তৃণমূল এমপি অন কলকাতা হার। এনডিটিভি লিখছে। ব্যাপারটা হচ্ছে কল্যাণবাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি শুধুমাত্র সাংসদ নয়, নন্দীগ্রাম সিঙ্গুর তৃণমূল আসার সময় তিনি দাপিয়ে লড়াই দিয়েছেন। আইনত মানে বিভিন্ন ফ্রন্ট তো লড়েছে পরিবর্তনের সময়, তার লড়াইটাও কিন্তু একটা বিরাট লড়াই ছিল। আমি খুব বিনীতভাবে কল্যাণবাবুকে বলবো, আপনি যে কথা বলেছেন, আপনি হয়তো কথাই বলতে চেয়েছেন যে যদি এরকম হয় পুলিশ কী করবে। আপনি মনে রাখবেন এই সাধারণ কথাগুলো যখন আপনাদের মতো স্বীকৃত সামাজিক মানুষদের মুখ থেকে আসে, তখন কিন্তু তার অনেক ব্যাখ্যা হয়। এবং আমার মনে আছে একবার খুব সাধারণ কথা একজন পুলিশ কমিশনার বলে ফেলেছিলেন, তার জন্য তাকে খেসারত দিতে হয়েছিল। এবার চলে আসি, আপনাদের বলছিলাম না যে হ্যাঁ এবং না উত্তর নির্বাচনে প্রভাব পড়বে। হ্যাঁ, তার কারণ অভয়ার ঘটনার প্রভাব পড়েছে সমাজে। সেই প্রভাব 0.00001% হলেও পড়বে। আর এটা পড়বে তার অন্যতম কারণ যে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে খাওয়া খাই। তৃণমূল কংগ্রেস লিখছে হু ইজ প্রজ্বল্লা রাভান্না, এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাভান্না ছবি দিয়ে বলে দিয়েছে যে বেশি কথা বলো না তোমরা, তোমাদেরও ঘটনা আমাদের জানা আছে। এগুলো খুব সাধারণ প্র্যাকটিস। ওকে দোষ দেবে, সিপিএম বলবে বানতলার কথা, কংগ্রেস বললে কংগ্রেসেরও এরকম বলবে তার আমলের কথা, ওরটা বলবে। আমি আগেও বলছি, এখনও বলছি, এই সব কটা রাজনৈতিক দলের সেটিং আছে, জানেন, সেটিং আছে। এটা শুধু ভাববেন না তৃণমূল আর ভারতীয় জনতা পার্টির সেটিং আছে, সবার সঙ্গে সবার সেটিং আছে। সবাই কিন্তু একটা নির্দিষ্ট বলয়ের মধ্যে খেলে, কেউ বাইরে যায় না। আর বাইরে গেলেই বৈপ্লবিক পরিবর্তন হবে। সেই বৈপ্লবিক পরিবর্তন কেউ হতে দিতে চায় না। এমন কি কোনো নতুন মুখ উঠে আসবে, এমন কি কোনো রাজনৈতিক দল উঠে আসবে যে এই পরিবর্তনটা, অর্থাৎ এই সমস্ত রাজনৈতিক দলের নিম্ন স্তরের সেটিংয়ের বাইরে গিয়ে লড়তে পারবে, একেবারে চোখে চোখ রেখে লড়তে পারবে? আসলে এরা তো এলে আমাদের মধ্যে থেকেই আসবে। আমাদের শিরদাঁড়া যেহেতু নেই, আমাদের শিরদাঁড়া যেহেতু ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরাই তো এই রাজনৈতিক দলগুলোর অংশ। সুতরাং আমরা কি পারবো আদৌ এই 4টি দল 5টি দলের সমীকরণের বাইরে গিয়ে নতুন কিছু করতে? 2026 তো খুব কাছে, পারবো? এর উত্তরটা অবশ্যই আপনারা লিখে জানাবেন আপনারা কি মনে করেন। এখন বিদায় নিচ্ছি, জয় হিন্দ।